গোভূতটাও তাদের পিছু নেয়। দৌড়তে দৌড়তে তারা নদীর পাশে ভাগাড়টার দিকে চলে যায়। আর তখনই গোভূতটা তাদের পথ আটকে দাঁড়ায়। বাবারে বাবা, কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে গো! মনে হয় এক্ষুনি জোরে ঝড় উঠবে। তাড়াতাড়ি পা চালাও। হ্যাঁ গিন্নি, চলো চলো, বৃষ্টি শুরু হবার আগে আমাদের বাড়ি পৌঁছতে হবে। মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হলে মহা ফেঁসাদে পড়তে হবে। এই কথা বলে কালীপদ ও তার স্ত্রী কল্যাণী জোরে জোরে হাঁটতে থাকে। তারপর বেশ কিছু দূর যাবার পর কল্যাণী বলে, কই গো, শোনো না, বলি নদীর পাড়ের রাস্তাটা ধরলে হয় না? তাহলে তো আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। হ্যাঁ, নদীর পাড়ের রাস্তা, কিন্তু ওই রাস্তাটা যে ভালো নয়। পাশেই ভাগাড় আছে। এই নিশুতি রাতে নদীর পাড়ের রাস্তাটা দিয়ে যাওয়া কি ঠিক হবে? আরে চলো তো, কিচ্ছু হবে না। ঝড় বৃষ্টি শুরু হলে তো হারিকেনটা যদি নিভে যায় তাহলে আরো মুশকিলে পড়তে হবে। চলো চলো, নদীর পাড়ে ছোট রাস্তাটা ধরি। কল্যাণীর কথা মতো তারা নদীর পাড়ের রাস্তা ধরে হেঁটে যেতে থাকে। এমন সময় পাশের তাল গাছগুলোতে একটা জোরে বাজ পড়ে। হে ভগবান, রক্ষে করো! এই কান মুলছি, আর কোনো দিনও রাত্রিবেলা যাত্রাপালা দেখতে যাব না। রক্ষে করো! এমন সময় তাদের নাকে একটা বিশ্রী দুর্গন্ধ ভেসে আসে। কি দুর্গন্ধ! বাবারে বাবা, কি গো, এই বাজে গন্ধটা কোথা থেকে আসছে? তোমাকে বলেছিলাম না, নদীর পাড়ের পাশেই ভাগাড় আছে। সেখানে গরু টরু ফেলেছে হয়তো। এই গন্ধটা ভাগাড় থেকেই আসছে। এমন সময় হঠাৎই তাদের পিছন থেকে একটা বাছুরের ডাক শোনা যায়। বাছুরের ডাক শুনে কল্যাণী দাঁড়িয়ে পড়ে আর বলে, কই গো, তুমি শুনতে পাচ্ছ? আমাদের পিছন দিক থেকে একটা বাছুরের ডাক শোনা যাচ্ছে। তারপর পিছনের দিকে তাকিয়ে দেখে একটা সাদা বাছুর সমানে ডেকে চলেছে। দেখো দেখো, বাছুরটা কি সুন্দর, সাদা ধপধপ করছে। চলো না, ওকে আমরা বাড়ি নিয়ে যাই। আমাদের গরুটার সাথে গোয়ালে রেখে দেব। আহা, তুমি থামলে কেন? আর খবরদার, একদম দাঁড়িয়ে এইভাবে পিছন দিকে তাকাবে না। তাড়াতাড়ি পা চালাও গিন্নি। কিন্তু বাছুরটা? কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি এখান থেকে চলো। তারপর তারা দুজন আবার হাঁটতে শুরু করে। ভাগাড় পার করে যখন শ্মশানের পাশ দিয়ে হেঁটে যায়, তখন হঠাৎ তারা দেখে তাদের পাশ দিয়ে দুটো কলসি নিজে থেকেই গড়গড় করে গড়িয়ে যাচ্ছে। আর ওই বাছুরটা তাদের পিছু নিয়েছে। কি গো, এসব কি হচ্ছে? আমার না খুব ভয় করছে। আর আর ওই বাছুরটাই বা কাদের? আমাদের পিছনে পিছনে আসছে। চুপ চুপ, আস্তে কথা বলো। আর খবরদার গিন্নি, তুমি পিছন ফিরে তাকিও না। তারা আরো জোরে হাঁটতে থাকে। এমন সময় খুব জোরে বৃষ্টি নামে। বৃষ্টির জলে তাদের হারিকেনটাও যায় নিভে। কোনো রকমে অন্ধকারের মধ্যে ভিজতে ভিজতে তারা তাদের বাড়ি ফিরে আসে। হ্যাঁ গো, ওই বাছুরটা কাদের? কারোর গোয়াল থেকে মনে হয় পালিয়ে এসেছে বলো। ওটাকে ধরে বাড়ি নিয়ে এলে খুব ভালো হতো। আরে ওটা কোনো সাধারণ বাছুর নয় গো, ওটা গোভূত ছিল। আজ আমরা খুব বাঁচান বেঁচেছি। গোভূত বলো কি তুমি? রাম 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 রাম। এরপর কালীপদ ও কল্যাণী ঘুমিয়ে পড়ে। তারপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। তোর কি হয়েছে বলতো কপিলা গাই? দিন দিন দুধের পরিমাণ এত কমে যাচ্ছে কেন? বেশি করে দুধ না দিলে তোকে পুষবো কেমন করে? হ্যাঁ হ্যাঁ, বেশি করে দুধ দাও, 2 বালতি ভর্তি করতে হবে। মালতী তাদের কপিলা গরুর সমস্ত দুধ দুয়ে নেয়। তারপরেও বলে, আজও এইটুকু দুধ দিলি? এত কম দুধ দিলে তোকে খাওয়াবো কি করে? এই কথা বলে রামু আর মালতী দুধের বালতি নিয়ে গোয়াল ঘর থেকে চলে যায়। তখন লালি গরু কপিলা গরুকে বলে, কাঁদিস না বোন, আমাদের কপালে যে এই লেখা আছে,
এই গোয়ালা পরিবার খুবই লোভী আর খুবই কিপটা। দিনে 4 বার করে দুধ দুইলে আমি দুধ কোথা থেকে পাই বলো তো? তার উপরে ঠিক করে খেতেও দেয় না। আমার বাছুরটা সকাল থেকে কিছু না খেয়ে রয়েছে। এভাবে দিনের পর দিন চলতে থাকে। রামু আর মালতী গরুগুলোর থেকে বালতি বালতি ভরে দুধ দুইতে থাকে। আর কখনো বালতি ভর্তি করে দুধ দিতে না পারলে তাদের ঠিকমতো খাবারও জোটে না। এছাড়াও ওই গোয়ালা দুধের মধ্যে জল মিশিয়ে তারা গ্রামের লোকের কাছে বিক্রি করে। একদিন রামু, ও রামু, বলি বাইরে এসো, দুধ দিয়ে যাও। তখন রামু আর মালতী দুধের ঘটি নিয়ে বাইরে আসে। ঠাকুরপো, পরের মাস থেকে কিন্তু দুধের দাম আরো 5 টাকা করে বাড়বে। এ কি কথা, একেবারে 5 টাকা? তাছাড়া দিন দিন দুধ তো পাতলা হয়েই চলেছে। তোমরা কি দুধে জল মেশাচ্ছ নাকি বলো তো? এরকম চললে কিন্তু আর দুধ নেব না। হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি তোমাদের দুধ দিন দিন জলের মতো পাতলা হয়ে যাচ্ছে। তোমরা যা কিপটে, তোমরা দুজনে নিশ্চয়ই দুধে জল মেশাচ্ছ। না না না, হ্যাঁ, তোমাদের কথা ভুল হচ্ছে। আমরা জল মেশাই না তো, একদম মেশাই না। এই নাও দুধের দাম। আমি ভাবছি আর পরের মাস থেকে দুধ নেব না, অন্য জায়গা থেকে দুধ নেব। এই বলে তারা রামুদের বাড়ি থেকে চলে যায়। তখন রামু বলে, দেখেছো তো গিন্নি, তোমাকে আমি বললাম এত জল মিশিও না। তুমি আমার একটাও কথা শোনো না। চুপ করো তো। দুধ নেওয়ার লোকের কি অভাব আছে নাকি? কাল থেকে তুমি শহরে যাবে দুধ বিক্রি করতে। আর এই সবই হয়েছে এই গরুগুলোর জন্য। আরো বেশি করে দুধ দিলে আমাদের আর দুধে জল মেশাতে হতো না। এরপর তারা ঘরে চলে যায়। দিন পেরিয়ে রাত নেমে আসে। সেই রাতে কপিলা গরুর খুব জ্বর আসে, শরীর খারাপ করে, আর সে মাঝরাতেই মারা যায়। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। সকালে রামু গোয়ালে গিয়ে দেখে, গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি দেখে যাও। কি হয়েছে? সাত সকালে চেঁচিয়ে বাড়ি মাথায় করছো কেন? এই দেখো গো, গরুটা মনে হচ্ছে মারা গেছে। কি আর করা যাবে, এমনিতেও তো বেশি দুধ দিচ্ছিল না। যাও, বেশি দেরি না করে গ্রামের কিছু লোকজন নিয়ে গরুটাকে ভাগাড়ে নিয়ে চলে যাও। তারপর রামু গ্রামের লোকজন জোগাড় করে গরুটাকে বাঁশে বেঁধে ভাগাড়ের দিকে নিয়ে যায়। তারপর ভাগাড়ে পৌঁছে, নে নে, তাড়াতাড়ি নামিয়ে রেখে চল এখান থেকে, আমার আর ভালো লাগছে না। রামু, তোর কি একটুও মায়া দয়া নেই? তোর এত ভালো একটা গরু মারা গেল, তোর কষ্ট হচ্ছে না রে? শোনো, আমার অত মায়া দয়া নেই। এই ভাগাড়ের পচা গন্ধ আর ভালো লাগছে না। চলো তো এখান থেকে, বাড়ি ফিরে আমায় আবার শহরে দুধ বিক্রি করতে যেতে হবে। এদিকে লালি গাই ও কপিলা গাইয়ের বাছুরটা সারা দিন মন খারাপ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে। সেই দিনই রাত্রিবেলা রামু যখন শহর থেকে দুধ বিক্রি করে নদীর ধারের ওই ভাগাড়ের পাশের পথ ধরে ফিরছিল, ও বাবা, এই নিশতি রাতে ভাগাড়ে এখন আমার গরু কোথা থেকে ডাকছে? রামু একটু এদিক ওদিক তাকাতেই দেখতে পায় একটা গাছের নিচে একটা কালো গরু দাঁড়িয়ে ডাকছে। বাবা, এ তো পুরো সোনায় সোহাগা। কালকে গরুটা গেল, আজকেই একটা নতুন গরু দেখতে পেলাম। কার গরু কে জানে, মনে হয় কার গোয়াল থেকে পালিয়ে এসেছে। যাই যাই, আমি এটাকে বাড়ি নিয়ে যাই। আমাকে আর পয়সা খরচ করে নতুন গরু কিনতে হলো না। রামু সেই গরুটাকে নিয়ে বাড়ি ফিরে আসে। তারপর গোয়ালে গিয়ে গরুটাকে বেঁধে দিয়ে সে ঘরে চলে যায়। এরপর রাতের খাবার খেতে খেতে সে তার গিন্নিকে সমস্ত কথা খুলে বলে। কিন্তু মধ্যরাত হতেই হঠাৎ করে কি ব্যাপার বলো তো গিন্নি, মুরগিগুলো এরকম ভাবে ডাকছে কেন? ওরা নিজেদের মধ্যে ঝগড়া করছে মনে হয়। তুমি ঘুমাও, কাল সকালে উঠে দেখা যাবে। পরের দিন সকালে উঠে তারা দেখে তাদের খামারে আর একটাও মুরগি নেই।
চারিদিকে শুধু মুরগির পালক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। হায় 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 গো, আমার কি সর্বনাশ হলো! আমার সব কটা মুরগিকে যে শিয়ালে খেয়ে গেল। সেই দিন সন্ধেবেলা যখন রামু আর মালতী দুধ দুইতে যায়, গিয়ে দেখে বাছুরটা লালি গাইয়ের দুধ খাচ্ছে। আর এই দেখে রামু আর মালতী খুব রেগে যায়। রামু বাছুরটাকে সরানোর চেষ্টা করে, ঠিক তখনই ওই কালো গরুটা রামুকে এক লাথি মেরে ফেলে দেয়। ওরে বাবা রে বাবা, গেল গেল রে, আমার কোমরটা গেল। তুই আমাকে লাথি মারলি? তোর এত বড় সাহস! দেখবি দেখবি একবার। ও কি গো, বাজি গরুটা তোমার লাথি মেরে ফেলে দিল। হঠাৎই ওই কালো গরুটা গোভূতের রূপ ধারণ করে। সে ভয়ঙ্কর গর্জন করতে করতে তাদের দিকে এগিয়ে যায়। ওরে বাবা রে, কি ভয়ঙ্কর দেখতে! এ যে কোনো সাধারণ গরু নয় গো, এ যে গোভূত। সামনে ভয়ঙ্কর গোভূত দেখে রামু আর মালতী দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু গোভূতটাও তাদের পিছু নেয়। দৌড়তে দৌড়তে তারা নদীর পাশে ভাগাড়টার দিকে চলে যায়। আর তখনই গোভূতটা তাদের পথ আটকে দাঁড়ায়। এরপর থেকে গ্রামের কেউই রামু ও মালতীকে আর দেখতে পায় না। হঠাৎই তারা যেন কোথায় চলে যায়। আর পঞ্চা লালি গরু ও কপিলা গরুর বাছুরটাকে তার বাড়িতে নিয়ে গিয়ে সযত্নে লালন পালন করতে থাকে। খা বাছারা, তোরা পেট ভরে খা, তোদের আর কোনো চিন্তা নেই। পাপীরা, তারা তাদের পাপের শাস্তি পেয়েছে। গৃহপালিত পশুদের পরিবারের সদস্য মনে করে সব সময় যত্ন করতে হয়, ভালোবাসতে হয়। দুটি দানব আকৃতি গোভূত একটি বাঘকে ঘিরে ধরেছে। আজ যেন শিকারী নিজেই শিকারে পরিণত হতে চলেছে। নদীপথে ফরেস্ট ডিপার্টমেন্টের টিম মাইকে জরুরি সতর্কবার্তা ঘোষণা করতে করতে এগোতে থাকে। যারা জঙ্গলে ও নদীতে আছো সকলে শোনো, সুন্দরবনের জঙ্গলের গহীনে গোভূতের উৎপাত আবার বেড়েছে। তাই সাবধান, কেউ জঙ্গলে মধু সংগ্রহ করতে, নদীতে মাছ ধরতে যাবে না। যারা জঙ্গলে আছো তারা এক্ষুনি ফিরে যাও। মাধবী, শুনতে পাচ্ছ? মনে হয় ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা কিছু প্রচার করছে। হ্যাঁ, তাই তো। ভালো করে শোনো তো কি বলছে। সকল সুন্দরবনবাসী ও মৎস্যজীবী মাঝিদের উদ্দেশ্যে ঘোষণা করা হচ্ছে যে গভীর অরণ্যে গোভূতের উৎপাত আবার বেড়েছে। তাই যারা জঙ্গলে মধু সংগ্রহ করতে গেছো তারা এক্ষুনি বাড়ি ফিরে যাও। হরিণভাঙা নদী ও কালিন্দির খাঁড়িতে মাছ ধরতে যাওয়া এখন বন্ধ থাকবে। শুনছো কি বলছে? এই জঙ্গলে নাকি গোভূতের উৎপাত আবার বেড়েছে। এখন কি হবে? মধু কাটতে বেইরে যখন পড়েছি, তা মধু না নিয়ে কেমনে বাড়ি যাই বলো? চলো চলো, কিচ্ছু হবে না। আজ না হয় একটা মৌমাছির চাক ভেঙে ফিরে যাব। এই বলে কালু ও তার স্ত্রী মাধবী ফরেস্ট ডিপার্টমেন্টের সতর্কবার্তা উপেক্ষা করেই জঙ্গলের আরও গভীরে প্রবেশ করে। কই গো মাধবী, আমরা তো অনেকটা ভেতরে চলে এসেছি। এখানেও মৌমাছির চাকের কোনো চিহ্ন নেই। এত দূর যখন এসেই পড়েছি, আর একটু চলো না। আমার মন বলছে আর কিছুটা গেলেই আমরা ঠিক মৌমাছির চাক পাবো। কালু ও মাধবী জঙ্গলের আরও গভীরে প্রবেশ করতেই তারা গাছের ডালে একটি মৌমাছির চাক দেখতে পায়। তোমাকে বলেছিলাম না, আর একটু গেলেই আমরা ঠিক মৌমাছির চাক দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই বিদঘুটে পচা গন্ধটা কোত্থেকে আসছে? উফ, বাবারে বাবা, এখানে যে টেকা দেয়। আরে বাবা, নাকটা ঢাকা দিয়ে তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। কালু গাছে ওঠবার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় তারা শুনতে পায় সর্বনাশ!
মনে হয় হাত দশেকের মধ্যেই বাঘটা আছে। একদম চুপ, আওয়াজ করো না। কালু আর মাধবী তাড়াতাড়ি করে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তারপর তারা দুজনে দেখে সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার হাত 5-7 দূর দিয়ে হুঙ্কার দিতে দিতে যাচ্ছে। ঠিক তখনই বাঘের হুঙ্কারের শব্দ ভেদ করে আরও একটা অদ্ভুত গর্জন ভেসে আসে। বাঘটি সাথে সাথে চুপ করে যায়। মাধবী দেখো, বাঘটা যে দাঁড়িয়ে পড়লো। কি ব্যাপার বলো তো? আমাদের গন্ধ পেয়ে গেল নাকি? না না, ওই বিকট গর্জনের আওয়াজটা পেতেই বাঘটা থেমে গেল। মনে হয় ওই আওয়াজটাতেই বাঘটা ভয় পেয়েছে। এরপর আবার ওই বিকট অদ্ভুত গর্জন। এবার বাঘটা যেন ভয়ে দৌড়তে শুরু করে। আশপাশ দিয়ে এক ঝাঁক টিয়া পাখিও ভয়ে উড়ে যায়। বলছি শোনো না, আমাদের না আর এখানে থাকাটা উচিত হবে না। চলো আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। চলো আমরা বাড়ি ফিরে যাই। এই বলে মাধবী ও কালু বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে। কিন্তু কিছুটা এগোতেই হঠাৎ তাদের চোখে পড়ে দুটি দানবাকৃতি গোভূত একটি বাঘকে ঘিরে ধরেছে। আজ যেন শিকারী নিজেই শিকারে পরিণত হতে চলেছে। হে বনবিবি, রক্ষা করো আমাদের। কি ভয়ঙ্কর দৃশ্য! এই সংকট থেকে আমাদের উদ্ধার করো। এরপর ওই বাঘটা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে আবার দৌড়তে শুরু করে। গোভূত দুটিও বাঘটার পিছু পিছু ধাওয়া করে। দৌড়তে দৌড়তে বাঘটা একটা ঝোপের মধ্যে ঢুকে যায়। তারপর গোভূত দুটিও সেই ঝোপের মধ্যে ঢোকে। মুহূর্তের মধ্যে সব শান্ত। তারপর হঠাৎ শোনা যায়, শুনতে পাচ্ছ? এটা কোনো মানুষের হাসির শব্দ না। হ্যাঁ, তাই তো। আর অদ্ভুত ব্যাপার, বাঘটাও তো ওই ঝোপের দিকেই ঢুকলো। নিজের চোখ আর কানকে বিশ্বাস হচ্ছে না। যেখানে দানবের মতো ভয়ঙ্কর গোভূত বাঘের শিকার করে, সেখানে মানুষের অট্টহাসি। মাধবী, এক্ষুনি এখান থেকে পালিয়ে চলো। এই জঙ্গল এখন আর নিরাপদ নয়। এই বলে কালু ও মাধবী কোনো রকমে প্রাণ হাতে নিয়ে তাদের বাড়ি এসে পৌঁছায়। এরপর ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায়। কেটে যায় বেশ কিছুদিন। মাধবী, আজ কটা মাছ ধরে নিয়ে আসি। এইভাবে ভয়ে বাড়িতে বসে থাকলে পেট চলবে কি করে? সাবধানে যেও। দুগ্গা 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 দুগ্গা। এরপর কালু জাল নিয়ে বেরিয়ে পড়ে। তারপর নৌকায় করে নদী পথে যেতে যেতে তার সাথে দেখা হয় রঘু জেলের। কি হে রঘু, চললে কোথায়? এই একটু কালিন্দির খাঁড়ির দিকে যাচ্ছি। সে কি, তুমি জানো না জঙ্গলের গহীনে আবার গোভূতের উৎপাত বেড়েছে? ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন সতর্কতা জারি করেছে। আর তোমার সাথে ওই লোকটাই বা কে? ও এভাবে চাদর মুড়ি দিয়ে আছে কেন? ও পর্যটক, সুন্দরবন ঘুরতে এসেছে। সুন্দরবনের কনকনে ঠান্ডা তো, তাই চাদর মুড়ি দিয়ে আছে। আমি চললাম। রঘু জেলে তাড়াহুড়ো করে তার নৌকা নিয়ে নদী পথে জঙ্গলের আরো গভীরে চলে যায়। রঘু যেন আমাকে একটু এড়িয়ে গেল। কি ব্যাপার কি জানি। যাগ্গে, বুঝবে ঠেলা। এরপর কালু জাল ফেলে মাছ ধরতে থাকে। এমন সময় হঠাৎ সে দেখে এক ঝাঁক টিয়া পাখি ভয়ে উড়তে উড়তে চলে গেল। তারপরেই শোনা যায় বাঘের গর্জন। দুটি বাঘ নদীর জলে সাঁতরাতে সাঁতরাতে এপারের জঙ্গলে উঠে পড়ল।
সর্বনাশ! এইদিকে তো কিছুটা দূরেই গ্রাম, জনবসতি এলাকা। তবে লোকালয়ের ভয়ে এইদিকে তো কখনো বাঘ আসে না। না না, আমি তাড়াতাড়ি যাই, ফরেস্ট অফিসারদের এই খবরটা দিতে হবে। এরপর কালু তার নৌকা নিয়ে পাড়ের দিকে যায়। তারপর সে দৌড়াতে দৌড়াতে ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসারদের কাছে গিয়ে বাঘ দুটির কথা জানায়। বাবু, সর্বনাশ হয়ে গেছে, দুটো বাঘ সাঁতরে এপারে চলে এসেছে। তাই নাকি? ঠিক আছে, আমরা এক্ষুনি রেস্কিউ টিম পাঠাচ্ছি, তোমাদের চিন্তা নেই। কালু সেখান থেকে বাড়ির দিকে চলে যায়। এর কিছুক্ষণের মধ্যেই ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসাররা বাঘ দুটিকে সুরক্ষিতভাবে রেস্কিউ করে নিয়ে আসে। স্যার, মনে হচ্ছে বাঘ দুটি কোনো কারণে খুব ভয় পেয়েছে, ভয়ে জঙ্গলের গভীর থেকে বেরিয়ে এই দিকে চলে এসেছে। স্যার, আরেকটি খারাপ খবর আছে। আমাদের সমীক্ষা টিম জানিয়েছে গত এক সপ্তাহে 5টি বাঘ মিসিং। আমার সন্দেহটাই তাহলে ঠিক। সুন্দরবনের গভীর অরণ্যের মধ্যে কিছু তো একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। আমাদের সেই ব্যাপারটাই তদন্ত করতে হবে। এরপর দিন গড়িয়ে বিকেল হয়ে যায়, আর ওদিকে সুন্দরবনের গভীর অরণ্যে যা, এবার তুই ফিরে যা। আর শোন, সুন্দরবনের বাগানে যদি নতুন কোনো গরু পড়ে তাহলে আমাকে খবর দিস। আমার সেনা দল আরো বাড়াতে হবে। যথাজ্ঞা তান্ত্রিক মশাই, এবার তবে আমি চললুম। এরপর রঘু তার নৌকা নিয়ে নদী পথে গ্রামের দিকে ফিরতে থাকে। তারপর নদীর ঘাটে এসে পৌঁছতেই এই, তুমি এখন কোথা থেকে ফিরছো? জঙ্গলের গভীরে যাওয়া এখন বারণ, তুমি জানো না? অফিসার বাবু, আমি বেশি দূর যাইনি, এই কাছেই মাছ ধরতে গেছিলুম। কিন্তু আপনারা এই সময় গ্রামের ঘাটে, কিছু বিপদ হয়েছে বাবু? আজ দুপুরে লক্ষ্মীকান্ত নামের এক জেলে দুটি পর্যটককে নিয়ে কালিন্দির খাঁড়ির দিকে জঙ্গলে গেছে। তারা এখনো ফিরে আসেনি। ওইদিকে এখন রেড অ্যালার্ট জারি করা আছে। তারপরেও ওই দুজন পর্যটক লক্ষ্মীকান্ত জেলেকে টাকার লোভ দেখিয়ে ওখানে নাকি বাঘ দেখতে গেছে। ও তাই নাকি? তাহলে তো ভারী বিপদ বাবু। এই কথা বলে রঘু সুর করে ঘাট থেকে পালিয়ে যায়, আর মনে মনে বলে, জানে না তো ওরা কার ফাঁদে পা দিয়েছে। বাঘ দেখতে যাওয়া, সে আর এতক্ষণে ওরা জীবিত নেই। ওদিকে কালিন্দির গভীর জঙ্গলে দেখা যায় ক্লান্ত, তৃষ্ণার্ত, দিশেহারা একটি ছেলে। তুই কোথায় গেলি সৈকত? ফিরে আয়, আমার কাছে ফিরে আয়। মাঝিটাকেও যে আর দেখতে পাচ্ছি না, নৌকাটাও এখানে খালি পড়ে আছে। যাই, ওই দিকটাই একটু খুঁজে দেখি। ওই যে দুজন পর্যটক, তাদেরই মধ্যে এ একজন, যে দিশেহারা হয়ে তার বন্ধুকে খুঁজছে। সে আর কিছুটা এগোতেই দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। এ কি? এত গভীর জঙ্গলের মধ্যে তান্ত্রিক, আর ওর পাশে খাঁচার মধ্যে বাঘ কেন? জেগে ওঠ, জেগে ওঠ আমার সৈন্যদল, জেগে ওঠ। সাথে সাথেই নীল আলোর মতো রশ্মি জ্বলে উঠে দানবের মতো গোভূত প্রকট হয়। এই দানবগুলোই তো আমার বন্ধুর পা টেনে হিচড়ে জঙ্গলের গভীরে নিয়ে চলে গিয়েছিল। হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের গোভূতের কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লেখেন, তাহলে আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। এবার তুই চুপ কর, আমাকে নামগুলো বলতে দে। আজকের লাকি ড্রয়ে জেতা নামগুলি হলো শাকিল, মীরা, রাহুল, সুমা, মাহি, নিশান, পাপিয়া, ঝুমুর, ফারহান, শুভ, রেশমা, ফাগুন, তৌফিক, অর্ক, তানভীর। কার্টুন ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না, আমাদের গোভূতের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।
আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওটি চালিয়ে সেখানেও আপনার নাম কমেন্ট করতে পারেন। আজকে আমাদের এই গল্প এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।